মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, বীর মুক্তিযোদ্ধারা আমাদের প্রেরণা, গৌরবের ধন। আমরা পথ চলি মহান মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করে। পথ চলতে চলতে দিন গিয়ে মাস হয়, মাস থেকে বছর ঘুরতে থাকে রাজনীতি, অর্থনীতি, কূটনীতি সহ সব জায়গা। যুগ যুগ ধরে রাজনীতির সংজ্ঞায় যে জনগণই সকল ক্ষমতার উৎস, আদতে সেই জনগণ কতটুকু ভাগ পায় রাজনৈতিক চর্চায়? নতুন নতুন জোট, রাজনীতির মেরুকরণ, ভোটের খেলায় কি প্রভাব ফেললো, মিলল কি সমীকরণ? দর্শক, সব প্রশ্নের উত্তর জানতেই আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইট। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। বাংলাদেশের রাজনীতির হাল হকিকত জানতে চাই। আমার সাথে এই মুহূর্তে এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার তিনজন অতিথি যুক্ত হয়ে গেছেন। আজকে আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন আমিনুল ইসলাম আমিন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। আমার সাথে যুক্ত হয়েছেন বিশেষ সম্পাদক, বিএনপি, ডক্টর আসাদুজ্জামান রিপন, তিনি যুক্ত হয়েছেন আমার সাথে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। এবং অনেক কথা না বাড়িয়ে আমি আসলে আলোচনায় চলে যেতে চাই। রাজনীতির হাল হকিকত যেহেতু আজকে শিরোনামটা রেখেছি, এবং আমি আজকে আলোচনা জাকারিয়া কাজল আপনাকে দিয়ে শুরু করতে চাই। অনেক বিশ্লেষক, রাজনীতির বিশ্লেষক, তারা বলছেন রাজনীতি আসলে বাংলাদেশে রাজনীতি খুব বেশি অনুপস্থিতি তারা লক্ষ্য করছেন। বাস্তব চিত্রটা আসলে কি? জাকারিয়া কাজল, আপনাকে দিয়ে যদি আলোচনা শুরু করতে চাই। এটার জন্য তো বিশেষজ্ঞদের দরকার নেই, আমরাই তো বাংলাদেশে আসলে রাজনীতি আছে এখন। রাজনীতি বলতে আমরা যে রাজনীতি বুঝি, মাঠে সরকারের দল, বিরোধী দল, উত্তাল আন্দোলন, রাজপথে কারো কারো সরব উপস্থিতি, যে কোনো কারণে এটা তো নেই। এই অফিস আসাদ ভাই বলছিলেন, রিপন ভাই বলতেছিলেন যে কিছু তো দেখিনি। আসলে কি বাংলাদেশে কোনো ওই সেন্সের রাজনীতি আছে? বাংলাদেশের রাজনীতিটা তো মনে হয় যে একটা বৃত্তের মধ্যে বন্দী হয়ে গেছে, তাই না? আপনি দেখেন এটা, এই সময়টা গেল, যে গত মধ্যে রিমেল গেল, আগে এইসব প্রাকৃতিক দুর্যোগেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে ঝাঁপিয়ে পড়তো, আমি কিন্তু রিমেলের পরে ওইভাবে দেখিনি। খালি দেখলাম যে ছাত্র ইউনিয়ন কিছু কিছু জায়গায় ওই কি স্যালাইন টাইলের মারছে। আমাদের কেমন জানি মনোজগতে বোধহয় একটা বিশাল পরিবর্তন এসছে। রাজনীতির সঙ্গে বোধহয় মানুষ আর সম্পৃক্ত হতে চাচ্ছে না। যারা ক্ষমতায় আছেন তারা দেশ চালাচ্ছেন, যারা বিরোধী দলে আছেন তারা মাঝে মাঝে কিছু কর্মসূচি পালন করছেন, কিন্তু জনসম্পৃক্ততা বোধহয় রাজনীতির সঙ্গে যে জনসম্পৃক্ততার একটা ব্যাপার থাকে, আমি জানি না, আমি আই মাইট বি রং, বাট আমার কাছে মনে হয় যে জনসম্পৃক্ততা রাজনীতির সঙ্গে ওইভাবে নেই যেভাবে আমরা আগে দেখতাম এরশাদ বিরোধী আন্দোলনে বা বিভিন্ন সময়। ইদানিং মানুষ কেন জানি, মানুষ কি বেশি আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, অথবা নিজের জীবনযাপন, নিজের জীবন ধারণ নিয়ে বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে, যে জাতি দেশ এগুলো নিয়ে চিন্তা করার অবকাশ পাচ্ছেন না, নাকি রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছে? আগ্রহ না থাকার যে কথাটা বলছি, এইটার কারণ হিসেবে আপনি বলছেন আত্মকেন্দ্রিক হচ্ছে কিনা, অন্য কোনো নিয়ামক কি আপনি দেখেন? না, আমার কাছে মনে হয় যে আমাদের রাজনৈতিক চর্চার ক্ষেত্রে বোধহয় কিছু কিছু সমস্যা আছে, যেটা বিরোধী দলরা বলবে সরকার তাদের চর্চা করতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। সরকার বলবে সব আমলে এরকম ছিল, বিরোধী দলের জন্য তো রেড কার্পেট বিছিয়ে দেওয়া হবে না। আমি যেটা নিয়ে অরিট সেটা হচ্ছে যে আমাদের যে নতুন প্রজন্ম একটা গড়ে উঠছে, এই প্রজন্মের মধ্যে যারা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে বা উচ্চ মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয়ের দিকে আসছে, তাদের মাঝে এই শ্রেণীটার মাঝে আমি একটা প্রচণ্ড রকমের রাজনৈতিক বিমুখতা লক্ষ্য করছি, যেটা আমার কাছে খুব অ্যালার্মিং মনে। কারণ দেশটা তো ভবিষ্যতে এদেরই চালাতে পারে, এই প্রজন্মের। কিন্তু এই প্রজন্মের মধ্যে যদি এইভাবে রাজনীতির প্রতি একটা নেতিবাচক মনোভাব তৈরি হয়, ভবিষ্যতে দেশের জন্য এটা কতটা নেতিবাচক মনোভাবটা কেন তৈরি হচ্ছে? এটার কারণ বিভিন্ন। রাজনৈতিক দলগুলো কোনো উদাহরণ সৃষ্টি করতে পারছে না। যেমন ধরেন, আমি বলি, আগে রিপন ভাইরা তো ছাত্র রাজনীতি করে এসেছেন, আমি তখন কি হতো, স্কুল বাদ দেন, আপনি কলেজ, ইউনিভার্সিটি বিভিন্ন নির্বাচন হতো, ছাত্র সংসদ হতো, বিশ্ববিদ্যালয়গুলিতে নির্বাচন হতো, ডাকসু, রাকসু, এই নির্বাচন নিয়ে ছাত্রদের মধ্যে একটা বিপুল পরিবার রাজনীতিতে অংশগ্রহণ। কতদিন ধরে এই নির্বাচনগুলি বন্ধ? আগে তো কলেজ ছাত্র সংসদ নির্বাচন নিয়েও একটা বেশ শোরগোল পড়তো, এবং যখন এই নির্বাচনগুলি হতো সব জায়গায় নির্বাচন হচ্ছে, হ্যাঁ, আমি সেটাই বলছি। এই যে আপনি কিন্তু নতুন করে গড়ে উঠছে না। যখন একটা কলেজ সংসদে যখন নির্বাচনে যারা নির্বাচন করে, তারা কিন্তু নিজেদের একটা ভাবমূর্তি বজায় রাখার চেষ্টা করেন, অনেক অনেক অপকর্ম থেকে নিজেদের বিরত রাখেন। এবং এই যে নেতা, রাজনৈতিক কর্মী বলেন, নেতা বলেন, গড়ে ওঠার কারখানা কিন্তু এই নির্বাচনগুলো। এবং আজকে আমাদের রাজনীতিতে যারা প্রতিষ্ঠিত, তাদের সবার কিন্তু ব্যাকগ্রাউন্ড সেটা। কিন্তু এই যে গত 20-25 বছর বা আমার মনে হয় তারও বেশি সময় ধরে কিন্তু এই নির্বাচনগুলি বন্ধ। তো এই যে নতুন প্রজন্মটা, তারা রাজনীতিতে আকর্ষিত হবে কেন?
এবং এই যে গড়ে ওঠার যে প্রক্রিয়া, যে প্রতিবন্ধকতা, সেটা কেন? ওই রিপন ভাই একটু বললেন সব নির্বাচন হচ্ছে কিন্তু ছাত্রদের এটা নেই। এটা হলো একটা কারণ। আরেকটা হচ্ছে আজকাল আমি একটা জিনিস দেখি, আগে খালি উচ্চবিত্ত সন্তানরাই বিদেশে যাওয়ার প্রতি একটা ইয়ে ছিল পড়াশোনার প্রতি। এখন কিন্তু মধ্যবিত্ত এমনকি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানদের মধ্যে বিদেশে পড়াশোনা করতে যাওয়া, আমি শ্রমবাজারের কথা একটা প্রবণতা দেখছি। কাজেই তারা এরাও কিন্তু নিজেদের নিয়ে ব্যস্ত। তো এই রাজনৈতিক বিমুখতার প্রধান কারণ হচ্ছে যে গড়ে ওঠার যে সোপানটা নির্বাচন, এগুলো হচ্ছে না। 2 নম্বর হচ্ছে রাজনৈতিক দলগুলোও বোধ হয় তাদের কোনো কর্মকৌশল বা তাদের কোনো পরিকল্পনা দিয়ে এই প্রজন্মকে আকৃষ্ট করতে পারছে না। আমি দুইজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা রাজনীতি নিয়ে যারা সবসময় থাকেন তারাই ভালো বলতে পারবেন। আমি যদি একটু শুরুটাই করতে চাই ডক্টর আসাদুজ্জামান রিপন আপনাকে দিয়ে, আপনার বিশ্লেষণ কি বলছে যে এই যে তরুণ প্রজন্ম রাজনীতির ওপর থেকে আগ্রহ হারিয়ে ফেলছে, আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, রাজনৈতিক চর্চা তাদের মধ্যে হচ্ছে না, আমরা যদি পরবর্তী প্রজন্ম মানে আপনাদের পর আমিন ভাইরা এবং তারপরে যদি প্রজন্মটা খুঁজতে যাই, উল্লেখযোগ্য কোনো নেতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে এটা তো আমাদের রাজনৈতিক সংকট। শুধু রাজনৈতিক সংকট দেখছেন কেন? আমি তো দেখছি ওভারঅল একটা জাতীয় সংকট দেখছি। আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, আমি খুব মানে ব্রড স্পেকট্রামে কথা, খুব মানে দলবাজি কথাবার্তা আমি বলবো না, মানে আমার চোখে যেভাবে আসছে, আমি দেশটাকে যেভাবে দেখছি, রাজনীতিটা সমাজটাকে যেভাবে দেখছি, এবং যেটা যেন আমি যথেষ্ট পীড়াবোধ করি। আমি যখন ছাত্রদের প্রেসিডেন্ট থাকা অবস্থা, যখন আমি 80s-80 দশকে যখন আমি বুয়েটে যেতাম সংগঠনের কাজে, নবীন বরণ, ঢাকা মেডিকেল বা বিভিন্ন মানে তখন তো সবই তো পাবলিক মেডিকেল কলেজেই যেতাম, তখন যেই শ্রেণী বা মানে অর্থাৎ যেই সমাজের যে শ্রেণীটি থেকে মেডিকেলে, বুয়েটে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতো যারা, একটা মিডল ক্লাস নিঃসন্দেহ, এবং আপার মিডল ক্লাস এবং আপার ক্লাসও। যদি আমি ধরি, যেমন মনে করেন আপনার ঢাকা মেডিকেলে, আমার স্ত্রীও একজন মানে চিকিৎসক প্লাস ছাত্রী তো ঢাকা মেডিকেলের, তারা যখন পড়তেন, যখন সেই 80s-এর শেষ প্রান্তে যখন তারা পড়তেন, তখন দেখা গেল যে আপনার ওখানে ধরেন নৌবাহিনীর প্রধানের মেয়েও সেখানে পড়তে যেতেন, তারেক রহমান সাহেবের স্ত্রী তো তাই ওইখানেই পড়েছেন, আমার স্ত্রী 1 বছরের মানে জুনিয়র তিনি। তো এখন কি কোনো নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী প্রধানের ছেলে, আমি একটা উদাহরণ হিসেবে বলছি, তারা কি পড়তে যান ঢাকা মেডিকেলে? এখন কি কোনো সচিবের ছেলে মেয়েরা পড়তে যান না? কোনো প্রধান বিচারপতির ছেলে মেয়েরা ওই জায়গায় পড়তে যান না। তাদের ছেলে মেয়েরা তারা চিন্তা করেন ও লেভেল, এ লেভেল করার পরে অস্ট্রেলিয়া যাওয়ার চিন্তা করেন, ইউনাইটেড স্টেটসে যাওয়ার চিন্তা করেন, ইউকেতে যাওয়ার চিন্তা করেন। তো একটা শ্রেণী মানে একেবারে আমি যারা মানে বলবো, একটা শ্রেণীর লোকেরা একেবারেই পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল ইঞ্জিনিয়ারিং আসছেই না। আর যারা হয়তো বিবিএ টিবিএ পড়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ে, তাদের চিন্তা ভাবনা এরা একেবারেই সমাজ থেকে একটা বিচ্ছিন্ন একটি মানে আপনার একটা শ্রেণী তৈরি হচ্ছে। অত দূর যাবেন না, ঘরের মধ্যে সবার হাতে একটা মোবাইল, বাবা মোবাইল দেখছেন, তিনি যার যার ইন্টারেস্ট অনুযায়ী। যেমন আমি যদি রাজনীতির লোক, আমি দেখবো আজকে ভারতের নির্বাচনের ফলাফল কি, মানে আপনার মানে কংগ্রেস নেতৃত্বাধীন জোটের অবস্থাটা কি, বা মোদির অবস্থাটা কি, এটা দেখবো। হয়তো দেখা গেলো যে মানে আমার স্ত্রী, তিনি একজন ডাক্তার, তিনি হয়তো দেখবেন যে মেডিকেলি অ্যাডভান্স কোনো কিছু হচ্ছে কিনা, হয়তো তিনি সেটা দেখছেন। কেউ দেখবেন ওয়ার্ল্ড কাপ। আবার অতবার দেখা গেল যে ছুটির দিনে মানে আমাদের জন্য ভালো রান্না করছেন, তিনি একটা মানে রেসিপির জায়গায় ঘুরছেন। কন্যা, যদিও মানে আমার একটাই মাত্র সন্তান, কন্যা, তার বিয়ে হয়ে গেছে, তো সেও দেখা গেল তার একটা মনোযোগ, সেও ডাক্তার, তার একটা মনোযোগ। সবাই আমরা যার যার একটু একটা জিনিসের মধ্যে অনেকটা বেশি সময় কাটাই। এমনকি যে সময়টা পরিবারে থাকে সেখানে আমাদের ইন্টারাকশন হয় না। উনি একটা চমৎকার কথা বলেছেন, ছাত্র সংসদ নির্বাচনের কথা বলেছেন, সাংবাদিকদের নির্বাচন হয়, ট্রেড ইউনিয়ন নির্বাচন হয়, শিক্ষকদের নির্বাচন হয়, অফিসার্স ক্লাবের নির্বাচন হয়, পুলিশ সমিতি নির্বাচন হয়, সব সে আর্মিতে বোধহয় সমিতি নাই, ওইটা ছাড়া বাকি আর্মিদের মানে সশস্ত্র বাহিনী আর ছাত্রদের এই 2 জায়গায় নির্বাচন হয় না, নির্বাচনের ব্যবস্থা নাই, মানে অফিসার্স অ্যাসোসিয়েশনের সুযোগ নাই। আর ছাত্র সংসদ নির্বাচন, এখন আপনি চিন্তা করেন, আচ্ছা কত বছর ছাত্র সংসদ নির্বাচন হয় না। আমি এখন গোড়া জায়গাতে আসি, নেতৃত্ব তৈরি হবে কি করে? দিলীপ বড়ুয়া যে কথাটা বললেন যে পার্লামেন্টে, বর্তমান পার্লামেন্টে 80% মতো চোরা কারবারিরা অবস্থান নিছেন, এই কথা কিন্তু রুলিং পার্টি গভর্নমেন্টের তরফ থেকে যে প্রোটেস্টটা অথবা যে ব্যাখ্যাটা আসা উচিত ছিল, আনফর্চুনেটলি সেভাবে আমরা সেটা দেখি নাই। বাট এইটা কি খুব গুড সাইন যে উনি যে বক্তব্য দেন, উনি একজন সরকারি জোটেরও নেতা, এবং এটা যদি সত্যি সত্যি প্রিভেইল করে তাহলে এটা দেশের জন্য কত বড় বিপজ্জনক।
মানে একজন এমপি, আমি শুধু আনার মারা গেছেন সেজন্য বলছেন, একজন এমপি ফ্রি স্টাইলে, তিনি এমপি, তিনি স্টেশন লিভ করছেন, তিনি দেশ লিভ করছেন, যাচ্ছেন চিকিৎসার জন্য, হোয়াট এভার, তিনি কি স্পিকারকে একটা চিঠি দিয়ে যাবেন না যে আই এম লিভিং ফর মাই ট্রিটমেন্ট? যাবেন তো? আচ্ছা, অতদূর যাবেন কেন? আপনি একটা দুর্ধর্ষ জালিয়াত, একটা মহাপ্রতারক এবং একটা মাফিয়া। হয়তো বলবেন যেমন খাদে পড়ে গেছে বলে বড় বড় শব্দ বলেন, থাকলে কি বলতে পারতেন? থাকলেও সমালোচনা বলেছি মানবাধিকার লঙ্ঘনকে। বেনজির, আই এম টকিং অ্যাবাউট বেনজির। এই বেনজির বেটা কত বড় বদমাইশ, কত বড় প্রতারক, যত খারাপ শব্দ আছে সমস্ত খারাপ শব্দগুলো তার জন্য প্রয়োগ করা যেতে পারে। এর মধ্যে ওর নিজের অডিও রেকর্ড ফেকর্ড অনেক কিছু শুনেছেন, সোশ্যাল মিডিয়াতে ভাসছে। এই লোকটি চাকরিরত অবস্থায় তিনি প্রাইভেট সার্ভিসের পাসপোর্ট বহন করতেন এবং বহু বছর ধরে, এবং ক্ষমতার অপব্যবহার করে যখন পাসপোর্ট ডিপার্টমেন্ট যখন তার অ্যাটেনশন ড্র করলো, জানে এরকম একটা র্যাবের ডিজির মতো লোক, সে কি করে প্রাইভেট সার্ভিস লেখা পাসপোর্ট হোল্ড করে কেন? এই লোক তো কোনো রেড পাসপোর্টও নেয় না, ব্লু পাসপোর্টও নেয় না, হাউ ইট কামস? তাও তো ওই যে লোকটা চিঠিতে পাঠাইছে পাসপোর্ট ডিপার্টমেন্টের, আমি তাকে অ্যাটলিস্ট এইটুক স্যালুট করি, অবশ্যই ধন্যবাদ এবং স্যালুটও করতে চাই। হি হ্যাড দ্যাট গার্ডস, যে সাংবিধানিক শপথটা রাখছে। না মানে ও তো শপথ নাই, না না, সে যখন সে সরকারি কর্মচারী, রাষ্ট্রকে সার্ভিস করার তার একটা দায়িত্ব। হ্যাঁ, শপথবদ্ধ না হলেও তিনি মানে ওই বিচারকদের মতো শপথবদ্ধ সরকারি চাকরিজীবী না তিনি, বাট তিনি মনে করেছেন এটা অসঙ্গতি। তিনি সেটা মনে করে উনি এটা র্যাবে চিঠি পাঠাইছেন। তো দেখা গেল যে টু হুম ইট কনসার্ন মানে তো র্যাবই চিঠি পাঠিয়েছেন র্যাবের ডিজির ব্যাপারে, চিঠি গেছে র্যাবের কাছে, ওখানকার এডিশনাল ডিজি সাধারণত ফরম্যাট অনুযায়ী যেটা জানি, এডিশনাল ডিজি মানে ডিজি সাধারণত পুলিশের লোক হয়, এডিশনাল ডিজিটা ইউজুয়ালি আর্মি থেকে আসে, একজন কর্নেল বা ব্রিগেডিয়ার, এখন ব্রিগেডিয়ার লেভেলের লোকই আসে, ব্রিগেডিয়ার জেনারেল। আচ্ছা, তো তিনি আবার বেনজিরের পক্ষে আরেকটা মানে অফিসিয়াল চিঠি টিটি পাঠায় পাসপোর্টে পাঠাইছেন। তিনি পুলিশের লোক না আর্মির লোক আমি এক্স্যাক্টলি জানি, বাট এডিশনাল ডিজি অ্যাট দ্যাট টাইম। তো ইউজুয়াল ফরম্যাটটা বলছি, ইউজুয়াল ফরম্যাটটা তো, এবং পাসপোর্ট চলে আসলো তার, এবং মানে তার চাকরির শেষ জীবন পর্যন্ত হি ক্যারিড দ্য পাসপোর্ট, মেনশনড অ্যাজ এ গ্রিন পাসপোর্ট লাইন এবং প্রাইভেট সার্ভিস। এখন আমি জানতে চাই, উনি যে প্রজাতন্ত্রের চাকরি করলেন, ওয়াজ ইট এ প্রাইভেট সার্ভিস? একটু এই চ্যাপ্টারটা শেষ করি। উনি এটা কেন করছেন? ভাষ্যকারদের মতে, যারা অ্যানালাইসিস করেন তাদের মতে, যে উনি এই সরকারি নীল লাল পাসপোর্ট থাকলে তো উনি আরেক দেশের নাগরিকত্ব নিতে পারবেন। যেমন এস আলম আপনার মানে সাইপ্রাসের সিটিজেনশিপ নিছে, উনি দেখেন গ্রানাডা বা ত্রিনিদাদ টোবাগো যে কোনো একটা দেশের মানে একটা মানে সেফটি নেট একটা রেখে রেখেছেন। আমার কথা রাষ্ট্রযন্ত্রে যে দীর্ঘ প্রায় 25-30 বছর 30 বছর মতো চাকরি করছেন, সেটা বিএনপির আমল হোক, যে আমল 30 বছর তার সব আওয়ামী লীগ আমল না, মিলে তো মানে বিভিন্ন দলের আমল। তো এই পর্যন্ত উনি চাকরি করলেন, এত বড় দুরাচারী একটা লোক। দুরাচারটা এখন হয়তো বিশাল মাফিয়া মানে একটা ফ্রাঙ্কেনস্টাইন হয়েছে, বাট তার আগে তো শিশু ফ্রাঙ্কেনস্টাইন তো ছিল। যখন নারায়ণগঞ্জে এডিশনাল এসপিগিরি করছে, ওইখানে কি কাজটা করছে তখনকার সময়, তখনকার যে সমস্ত ব্যবস্থা ছিল, তখন ওইসব জায়গায় কেমন চাঁদাবাজি করছে, যারা নারায়ণগঞ্জের লোক পুরনো লোক বুঝবেন কি বলতে চাচ্ছি। আচ্ছা, এরপরে যখন যে জায়গায় আসছে, উনি নাকের ডগা, ওনার তো কনভারসেশন আসছে এক নারীর সাথে, বলতেছে যে উনি বললেন যে তুমি যে মানে এত কিছু করতেছো গোপালগঞ্জে, তুমি কি ইলেকশন করবা? বলে আপনি চাইলে করব। আচ্ছা, তো এখন তারপরে তো বলে যে তোমার তো ওইখানে হবে না, ওখানে তো সেলিম ভাই আছে, সেলিম ভাই না করলে সেলিম ভাইয়ের ছেলেরা করবে, মানে বোঝা গেল বেনজির বোধহয় সেলিম সাহেবের এলাকার। এখন কথা হচ্ছে কি যে এগুলো তুমি অ্যালাউড, রাষ্ট্র সরকার মানে তার দুশ্চরিত্রগিরি, তার লুটেরাগিরি, তার বোট ক্লাবগিরি, তার হিন্দু সম্পত্তি দখল করা, তাদেরকে বাড়িঘর ছাড়া করা, গোপালগঞ্জ থেকে যে আপনার আপনার সম্প্রদায়গুলো অনেক শুধু দুর্নীতি কেন, এটা তো রাষ্ট্রের ব্যাপার, দুর্নীতি। এরপরে তিনি যে মানবাধিকার লঙ্ঘন করতেন, খুন গুমের সাথে জড়িত হয়েছেন, এবং বিং এ পুলিশ অফিসার
তিনি যেই মানে আপনার যেভাবে কথা বলতেন মনে হচ্ছে উনি তো আওয়ামী লীগের প্রেসিডেন্ট। ওকে, আমি রিপন ভাই, এইভাবে আমরা অ্যালাউ করছি তো। হ্যাঁ রিপন ভাই, আসলে আমাদের সংকটটা ওই জায়গাতে যে আমরা অ্যালাউ করেছি, এবং ক্ষমতায় যখন ছিলেন তখন তিনি এতটাই হাতের বাইরে বা আয়ত্তের বাইরে গেছিলেন, কিন্তু আমরা সেই সময় তাকে কোনো রকমের অভিযোগ করতে পারিনি, এতদিনে করছি যখন তিনি আমাদের আবারও ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন। আমিন ভাই, আপনার কাছে আসি। ওই রাজনীতির প্রতি আগ্রহ দিয়েই শুরু করতে চাই, আপনিও নিশ্চয়ই আপনার জায়গা থেকে বলবেন। সেক্ষেত্রে আওয়ামী লীগ এত বড় একটি রাজনৈতিক দল, এত পুরনো একটা রাজনৈতিক দল, কিন্তু আওয়ামী লীগের প্রতিও মানুষের এই মানে তরুণ প্রজন্মের আসলে আগ্রহটা যে কমে যাচ্ছে, এটা আপনারা রিয়েলাইজ করেন কিনা, অনুধাবন করেন কিনা? আমি শুরু করতে চাচ্ছি আমাদের 90-এর গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক ছাত্রনেতা, সাবেক ছাত্রনেতা আওয়ামী লীগ নেতা শফি ভাইয়ের গতকাল তিনি মৃত্যুবরণ করেছেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তার পরিবারবর্গের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং মহান রব্বুল আলামিনের দরবারে তার জান্নাতুল ফেরদৌসের প্রার্থনা করছি। আমি আসলে আলোচনার শুরুতে খুবই মানে উৎফুল্ল ছিলাম যেভাবে আলোচনাটা শুরু হয়েছে, রিপন ভাই যেভাবে বললেন এবং কাজল ভাই, যে আমরা সামগ্রিক একটা রাজনীতি আলোচনা করব। হ্যাঁ, কিন্তু রিপন ভাই শেষে এসে আবার ওই যে দলীয় সংকীর্ণতা আটকে গেলেন, এটা জানি না। তো সেই জায়গায় আমি অনেক লম্বা পয়েন্ট রিপন ভাই প্রায় আমি খেয়াল করেছি 10 মিনিটের বেশি উনি বলেছেন। এনিওয়ে, উনি বড় ভাই আমার, বলতে পারেন। বিষয়টা যে রাজনীতি আসলে আমার তো মনে হচ্ছে রাজনীতিরও রূপান্তর হচ্ছে এখন। ছাত্র রাজনীতি দরকার, নারী লিডারশিপ উঠবে না, এটাও ঠিক। একটু আমরা ওইটা শিখতে শিখতে আমাদেরও বড় হওয়া, কিন্তু সারা পৃথিবী আজকে যারা ডমিনেট করছে ওখানে কিন্তু ছাত্র রাজনীতি নাই। মূল বিষয়টা হচ্ছে কি, যারা নেতৃত্ব দিবে তাদেরকে সৎ হইতে হবে। যে আমরা প্রতিদিন গণতন্ত্রের কথা বলছি না, গণতন্ত্রের বিএনপি নেতারা বিশেষ করে শুরুতে বলে যে আজকে গণতন্ত্র না থাকার কারণে দেশের এই অবস্থা। আচ্ছা, মানে পলিটিক্সে মৌলবাদীটাকে খুব নেগেটিভলি দেখা হয়। আপনার আফগানিস্তানের মতো একটা দেশ যেখানে মেয়েরা স্কুলে যেতে পারে না, যাদের বিরুদ্ধে আজকে সারা পৃথিবী তারাও কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে, সে কিন্তু ভোট নেই, গণতন্ত্র নেই, কারণ তাদের সততা। ইরানের বিরুদ্ধে আমেরিকা যে অবরোধ দিয়েছে, কিউবা ছাড়া আর কোনো দৃষ্টান্ত হয় না। ইরান কিন্তু ঘুরে দাঁড়িয়ে এখন ইসরায়েলে পাল্টা হামলা করছে, সেখানে কিন্তু ভোট নাই, গণতন্ত্র নেই। সেখানে মূল বিষয় হচ্ছে কি স্বতন্ত্র, মানে সততা। সেখানে বেনজির না হওয়া, বেনজির হলে শাস্তি দেওয়া, এই যে কালচার, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস। আপনি হ্যাঁ, আমাদের দেশেও স্টুডেন্ট পলিটিক্স হতে পারে, উন্নত বিশ্বে অনেক জায়গায় স্টুডেন্ট পলিটিক্স আছে। ওদের স্টুডেন্ট পলিটিক্সের ধরনটা হচ্ছে কি, তারা শুধুমাত্র ওই শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের অথরিটিকে জানাবে, এগুলো সমাধান করতে চাইবে। তারা আবার ম্যাক্সিমাম কিন্তু জাতীয় পলিটিক্সে আসে না। আপনি যে কালকে ক্লডিয়া শেনবাম মেক্সিকোর প্রেসিডেন্ট হলো, উনি কিন্তু স্টুডেন্ট পরিস্থিতি উঠে আসে। দ্যাট ইজ এ থাউজেন্ডস অফ এক্সাম্পল এরকম আছে। তো এটা হচ্ছে কি, মানে এখন রাজনীতিটা আমরা কীভাবে দেখতে চাই। ধরেন ভারতে কী হলো, গতকাল আজকে থেকে রেজাল্ট শুরু হলো। সমস্ত ভারতবাসী নিশ্চিত ছিল যে মোদি যেহেতু এখানে রাম মন্দির প্রতিষ্ঠা করেছে, এখানে মোদি 80টার মধ্যে 80টা সিট পাবে। দেখা গেল ওখানে মোদি নাই। না না, রাম মন্দির যে নির্বাচনী এলাকা ওখানে নাই, সেখানে ওটাই বলছি আমি, ওখানে নাই যেখানে। এবং মোদি যে ভয়ঙ্কর আড়ম্বরতার মাধ্যমে রাম মন্দির উদ্বোধন করেছে, মনে হয়েছে নাম দিয়ে, হ্যাঁ প্রাণ প্রতিষ্ঠা, হ্যাঁ, এবং বিশ্বব্যাপী সারা বিশ্ব থেকে নেতৃবৃন্দ নিয়ে যে ব্র্যান্ডিং করেছে, মনে হচ্ছে ওখানে 80টার মধ্যে 80টাই পাবে মোদি, কিন্তু পাইল না। এই যে রাজনীতির রূপান্তর, এটা বিশ্বব্যাপী হচ্ছে। হ্যাঁ, আপনি ভাবছেন একটা, জনগণ ভাবছে আরেকটা। আমাদের রাজনীতিটা কোথায়, যেমন একটা ভালো কথা বলেছেন, 80% পলিটিশিয়ান। আচ্ছা, এই 80% পলিটিশিয়ানের বিরুদ্ধে বাংলাদেশ কোনো রাজনীতিক কি বক্তব্য দিয়েছে? একজন দিয়েছে, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। উনি প্রকাশ্যে বলেছেন পার্লামেন্টে কি লাস্ট যে ভাষণ, বলেছেন ডাক্তার সাহেব আপনি 30 বছর ডাক্তারি করেন, আপনি আমার ডাক্তারি করতে দিবেন না, কারণ আমার অভিজ্ঞতা নেই। তো আপনি কেন 30 বছর রাজনীতি করে আমার এই এমপি রাজনীতিটা খাইতে আসেন? ইঞ্জিনিয়ার সাহেব আপনি ইঞ্জিনিয়ারগিরি করলেন, যা কিছু করলেন, আপনি মেজর জেনারেল ছিলেন, আপনি রিটায়ারমেন্ট করে আপনি এখানে চলে আসেন, আপনি আমলাগিরি করে রিটায়ারমেন্ট করে আপনি দেখেন যে কোন দল থেকে পাইলে গেলে আমি নমিনেশন পাবো, কোন দল ক্ষমতায় যেতে পারে, আপনি সেই দলে যাচ্ছেন। তারপর নীতি কই, আদর্শ কই? রাজনীতির এথিক্সকে সামনে রেখে আমরা যখন আওয়ামী লীগ করি,
তখন আমাদের স্বপ্ন ছিল যে আমরা এইভাবে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করব। রিপন ভাই যেমন ছাত্র মৈত্রী বিপ্লবী ছাত্র ইউনিয়ন করেন, শুরু থেকে ওনার স্বপ্ন ছিল যিনি একটা সমাজতান্ত্রিক বিপ্লব দেশটা পাল্টে দেবে। তখন কিন্তু উনিও জানতো না যে ওনার পার্টি ক্ষমতা যাবে, বিএনপি করতে হবে, আমিও জানতাম না আওয়ামী লীগ ক্ষমতা যাবে। আমরা একটা আদর্শ, আজকের বিবর্তনটা দেখেন কোথায়। আজকে একজন অবসরপ্রাপ্ত আমলা, সেটা সামরিক আমলা হোক, বেসামরিক আমলা হোক, অথবা একজন প্রতিষ্ঠিত ধনী, সে চিন্তা করতেছে আমার ব্যবসাটা ফাফাইতে হবে, ফুলাইতে হবে। কীভাবে? ক্ষমতাসীন দল যদি করি, তাহলে আগামীতে নির্বাচনে কারা ক্ষমতায় আসতে পারে, আমি সেই দলটাকে নমিনেশন চাইবো, আমার যদি কিছু গেলে যাক, ইনকামটা যেন উঠে আসে। এই যে দৃষ্টিভঙ্গি, এটা হচ্ছে মূল বিষয়। এই জায়গাটা কিন্তু আপনি আইন করে কি করতে পারবেন না। এই যে কিছু গেলে যাক, এই যাকটা কোথায় যায়? না, আমি বলছি এই যে পলিটিক্সে আসা, রিপন ভাই এখানে আছে। রিপন ভাই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, আমি যার কথা বললাম, শফিক ভাই সহযোদ্ধা ছিলেন, হ্যাঁ, অনেক সিনিয়র ছিলাম, হ্যাঁ, মানে একসাথে রাজনীতি করেছে, সেটা বলছি আমি। হ্যাঁ, তো এখন তখন এরশাদের পতনের পরে 3 জোটের রূপরেখা একটা কথা ছিল যে এরশাদের দালালি যারা করেছে তাদের কাউকে নমিনেশন দেওয়া হবে না। 91 সালে আওয়ামী লীগের নমিনেশনের জন্য কেরামত আলী এবং এম কে আনোয়ার দুজনে 32 নম্বর আসেন। আমার চোখ সাক্ষী, নেত্রী তাদের সাথে কথা বলে না, যেহেতু একজনের একসাথে ক্যাবিনেট সেক্রেটারি ছিল, একজন মধুমুখ্য সচিব ছিল। বিএনপিতে গেল, সাথে সাথে নমিনেশন পাইলে, পরে এমপি হইলো, মন্ত্রী হইলো। তাহলে এই যে প্রবণতা, আমি এটা হয়তো রিপন ভাই মনে করতে পারে আমি বিএনপিকে দায়ী করছি, কিন্তু এগুলো হচ্ছে, এগুলো কোনো জায়গায় সংশোধনের জায়গাটা নেই। সংশোধনের কথা কখন বলে জানেন? যখন আমি বিপদে পড়ি। যেমন আজকে বেনজিরের কথা বলা হচ্ছে, হ্যাঁ, বেনজির অন্যায় করেছে অনেক, কিন্তু বেনজির বিরুদ্ধে অন্যায়ের ইনভেস্টিগেশন আওয়ামী লীগের আমলে হচ্ছে। বিএনপির আমলে আমি বেশি কথা বলবো না। 3 জন পুলিশের আইজিবি, হুদাবক শহীদুল হক, ডিজিএফের প্রধান মেজর জেনারেল রাজ্জাকুল হায়দার, এনএসআই এর প্রধান ব্রিগেডিয়ার আব্দুর রহিম, তাদেরকে দিয়ে বিএনপি তখন 10 ট্রাক অস্ত্র, 21 আগস্ট গ্রেনেড হামলা সব কিছু করেছে, তাদের কারো কোনো বিচার করেছে? তাহলে আপনি যাবেন বিরুদ্ধে, আমি বলছি বিচার হয়েছে। আপনি যখন এই সামগ্রিক বিষয়গুলি নিয়ে যদি আমরা নির্মোহ জায়গা থেকে একটা আলোচনায় যেতে পারি, তখন কিন্তু এই সংকটগুলো মানে সমস্যা তো দুই দলের এখানে শুধু আমি বললে হবে না যে ভোট নেই বলে এটা হচ্ছে। অথবা আরেকটা বিষয় বলি, 30 সেকেন্ডে শেষ করি। আজকে আপনি টাকাওয়ালার কথা বলতেছেন, পয়সাওয়ালার কথা বলতেছেন। আচ্ছা, আমি মানুষকে শ্রদ্ধা রেখে বলছি, এখন টেন্ডেন্সিটা কি হয়েছে, যদি কেউ গিয়ে বলে যে আমি সাহেব ইলেকশন করতে চাই, 4 দোকানে বসে আপনি খবরটা দিলেন, 10 জনের মধ্যে 8 জন বলবে পাত্তি আছে তো, এক্স্যাক্টলি, হ্যাঁ, এই জায়গাটা কই যাবেন? মানে ভোটারদের পাত্তি আছে তো, কিংবা যারা আপনাকে সমর্থন করবে, জিজ্ঞেস করেন না লোকটার নীতি নৈতিকতা কি, রাজনৈতিক অভিজ্ঞতা কি, মানে আমাদের চরিত্রটাও কি আসলে পাল্টেছে কিনা, আমাদেরও বিবর্তন হয়েছে কিনা যারা ভোটার কিংবা সমর্থক কর্মী আছে। আমি একটা বিরতির পরে আমি শেষ করি, শুনেন, চরিত্রটা পাল্টেছে কিনা দেখেন। আজকে আপনি ভালো কথা বলেছেন, মানুষ রাজনীতি বিমুখ হচ্ছে বড় অংশ, কিন্তু যারা উঠতি সুবিধাবাদী ওরা রাজনীতিমুখী হচ্ছে, কারণ সুবিধার জন্য। এই জায়গাটা জাকারিয়া কাজল, এই অংশ আপনাকে যুক্ত করতে চাই। যেই জায়গাটাতে থেমেছিলাম আমিন ভাই বলেছেন তার বক্তব্যে, এবং সেক্ষেত্রে আমরা কেন মানুষ রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছে, নির্বাচন বিমুখ হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। এবং রাজনীতিবিদদের হাতে নাই এমন একটি প্রসঙ্গও কিন্তু উঠে এসেছে। জাকারিয়া কাজল ভাই, আপনার কাছে যেতে চাই এটি নিয়ে। অর্থনীতির একটা সহজ সূত্র আছে, মানুষ সেখানেই বিনিয়োগ করবে যেখানে তার মুনাফা আছে। এটা হলো অর্থনীতি, এটা হলো অর্থনীতির বেসিক সূত্র। তো ব্যবসায়ীরা এত পরিমাণে আসছে কেন? এবং এই যেটা আমিন ভাইও প্রকারান্তরে বললেন যে বিনিয়োগ করেই তো আসছেন, এটা এই বিনিয়োগটা নমিনেশনের প্রাপ্তির ক্ষেত্রে হোক, নির্বাচনে বৈতরণী পার হওয়ার ক্ষেত্রে হোক, এই বিনিয়োগটা কেন করছেন? তিনি জানেন যে তার বিনিয়োগের উঠে আসার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে এখন রাজনীতি। শহীদের প্রতি আমিও শ্রদ্ধা জানাই, এটা খুব কষ্টের ব্যাপার। কিন্তু দেখেন, শহীদকে আমরা আজকে মারা যাওয়ার পর 90-এর গণ আন্দোলনে ইত্যাদি নানা অভিধায় ভূষিত করছি, শ্রদ্ধা জানাচ্ছি। শহীদের মতো রাজনীতিবিদ কিন্তু তার এলাকায় নমিনেশন পাননি। তার এলাকায় এবার সর্বশেষ নমিনেশন পেয়েছেন কিন্তু একজন অবসরপ্রাপ্ত আমলা। রাজনীতিতে শহীদের তুলনায় তার অবদান কি বলেন আমাকে? এটা হচ্ছে মানে আমি তো উদাহরণটা এই জন্য টানলাম প্রাসঙ্গিক বলে, যেটা বললো যে সামরিক বেসরকারি আমলা, এটা হচ্ছে আমাদের রাজনীতির সবচেয়ে মানে করুণ দিক। শহীদের মতো একজন নিবেদিত প্রাণ রাজনীতিবিদ নমিনেশন পাননি, এবারও পাননি, উনি কখনোই পাননি। একবার 2007-এ পেয়েছিলেন, তখন বোধহয় নির্বাচন হয়নি। উনি যেবার শহীদ যেবার নমিনেশন পেয়েছিলেন সেবার নির্বাচনই হয়নি 2007-এ। কিন্তু এবার তার জায়গায় ওই যে আমিন ভাইয়ের কথাই যদি আসে, একজন অবসরপ্রাপ্ত আমলা এসে শহীদের জায়গায় রিপ্লেস করলেন। এটা হচ্ছে উদাহরণ।
এবং আমাদের রাজনীতির বাস্তবতার কিন্তু এটা কিন্তু কোনো দলের সব দলেই তাই। মানে আপনি যদি দেখেন এখন যেটা দিলীপ বড়ুয়ার কথাটা বললেন, আমি হয়তো ওইভাবে বলবো না, কিন্তু রাজনীতিবিদদের চেয়ে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না এমন লোকদের সংখ্যাই তো এখন পার্লামেন্টে বেশি, তাই না? যেমন ধরেন আমরা কি জানি, মানে আমরা একাডেমিক্যালি কি জানি, পার্লামেন্ট যারা মেম্বার আমাদের, তাদের কাজ হওয়ার কথা কি? তাদের কাজ হলো আইন প্রণয়ন করা, আইন প্রণেতা। তাদেরকে কেন আমাদের সব সরকারের আমলেই প্রতি বছর তাদের 20 কোটি 25 কোটি টাকা বরাদ্দ দিতে হবে এলাকার উন্নয়নের জন্য? এলাকার উন্নয়ন দেখা তো আপনার এমপিদের কাজ না, ওর জন্য স্থানীয় সরকার বিভাগ আছে, বিভিন্ন মন্ত্রণালয় আছে, তারা করবে আইন পাস। আপনি এই টাকাটা তো বন্ধ করে অনেকেই ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। তো এই যে 25 কোটি 20 কোটি টাকা দিচ্ছেন একজন এমপিকে তার এলাকার উন্নয়নের জন্য, এটা কি কোনো নীতি নৈতিকতার মধ্যে পড়ে? কেন দিচ্ছে, তাই না? কারণ তার এলাকায় যে কাজ হবে এই কাজগুলি করবে কে? কিছু এলজিডি করবে, কিছু ওয়াটার বোর্ড করবে, ব্লা 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 এরকম, কিন্তু আমরা তাদেরকে টাকা দিচ্ছি এবং তারা কিন্তু ওই আইন প্রণয়নের চেয়ে ওইদিকে উন্নয়ন কাজ, ব্যবসা বাণিজ্য এদিকে বেশি। এই যে সাম্প্রতিক সময় যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে যা হলো, মানে বাংলাদেশের ইতিহাসে তো এরকম নজির কম, সেখানেও কিন্তু এমপিদের নামে এসছে যে এখানেও কয়েকজন সংসদ সদস্য জড়িত। তার মানে কি? এবং এই সংসদ সদস্যরা কিন্তু রাজনীতি করা সংসদ সদস্য না, এরা ব্যবসায়ী সংসদ সদস্য। তার মানে তারা রাজনীতিটাকে অর্থ উপার্জনের একটা উত্তম ক্ষেত্র, অর্থ উপার্জনের মৃগয়া ক্ষেত্র বলেই ধরে নিয়েছে। রাজনীতি তাহলে খুব ভালো বিজনেস। Yes, nowadays politics is a very good business. ওকে ফাইন, পলিটিক্স ইজ আ ভেরি গুড বিজনেস। আমিন ভাই, এই অংশে আপনার কাছে আগে আসি রিপন ভাইয়ের চেয়ে, এবং আপনি কিছু আপনার প্রসঙ্গে আপনি কিছু আপনার বক্তব্য তো বাকি ছিল সেখানে নিশ্চয়ই যুক্ত করবেন। আসলে দায়টা কার এটা যদি বলি? দায়টা যদি নির্মোহ জায়গা থেকে বলি, এটা হচ্ছে আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক অপসংস্কৃতি এবং এটাই প্রধান দায়ী। সামাজিক অবক্ষয়, মূল্যবোধের ভয়ঙ্কর অবক্ষয়, তারপরে সামরিক শাসন। কারণ আপনি যখন আউট অফ দ্য ওয়ে ক্ষমতায় আসবেন রাষ্ট্র পরিচালনা করার জন্য, তখন আপনাকে কিন্তু কিছু মানুষ আপনার পক্ষে আনতে হবে। যে কোনো মানুষ কিন্তু সামরিক শাসনের বিরুদ্ধে থাকে শুরুতেই। তো আপনি যখন ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চান, প্রত্যেকটা সামরিক শাসক কিন্তু ক্ষমতায় আসার রাতের বেলা ভাষণ দিয়ে বলে যে আমার কোনো ক্ষমতার প্রতি লোভ নেই, আমি কিন্তু 1 বছর করে নির্বাচন দিয়ে আমি ফেরত যাবো, কিন্তু কেউই যায়নি, রেকর্ড নেই, পৃথিবীতে কোনো রেকর্ড নেই। তো দলটা করতে হবে, দলটা কীভাবে করবে? তখন তাকে আপনার 2টা অপশন থাকে, একটা হচ্ছে কি উচ্ছিষ্ট বিরানো, আর একটা হচ্ছে কি মৃত্যুর ভয় দেখানো, যে তুমি আমার সাথে আসলে সাদ্দাদের বেহেস্তের মতো বেহেস্ত পাবা, না আসলে তুমি দোজখের আঙিনায় জ্বলবা, কোনটা যাওয়া? তো মানুষ তখন অনেক কারণে এটা অনেকেই অ্যাকসেপ্ট করে ফেলে। এটা হচ্ছে বেসিক জায়গা। তো এখন এখান থেকে পরিত্রাণের উপায় হচ্ছে ব্যাপক জনসচেতনতা। যেমনটা আমি বলছিলাম যে, অথবা কাজল ভাই যেটি বললেন, এটা আজকে বাস্তবতা অস্বীকার করার জায়গা নেই। এই প্রসঙ্গে আমি সৈয়দ আশরাফের একটা কথা বলি, প্রয়াত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। উনি বলেছিলেন, দুর্নীতি করলে রাজনীতি ছাড়ো, আর রাজনীতি করলে দুর্নীতি ছাড়ো। যে কারণে দেখা যায় সৈয়দ আশরাফকে বলা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকদের মধ্যে সবচেয়ে বেশি মানে কম পার্টি অফিসে আসতেন। কিন্তু দেখা গেল তার মৃত্যুর পরে কিশোরগঞ্জে যে জানাজা হয়েছে, ভবিষ্যতে কেউ এই জানাজা ভাঙতে পারবে জানা, অর্থাৎ সে মানুষের হৃদয়ে পৌঁছে গিয়েছিলেন উনি। অথচ তিনি খুব নির্মোহ ছিলেন। উনি কিন্তু প্রতিদিন মিটিং করা বা এগুলো কোনো কিছুতে ছিলেন না, কিন্তু মানুষের মনে এই প্রতীতি জন্মেছিল যে এই লোকটা যা বলে তা বিশ্বাস করে। অর্থাৎ এখানে 2টা বিষয়, একটা হচ্ছে কি এটা আশাবাদের জায়গা, আমরা যারা রাজনীতি কর্মী, যে এখনও মানুষ ভালো কিছুর প্রত্যাশা আছে, ভালোর পক্ষে আছে। হয়তো কিছু দুষ্ট লোক সেটাকে নানাভাবে প্রভাবিত করছে, এটা দুনিয়ার একটা নিয়ম। তা এখন এটি আপনি এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য, উত্তরণ ঘটানোর জন্য, আমি যদি বলি যে আওয়ামী লীগ একা পারবে, নট পসিবল। যদি বলি বিএনপি একা পারবে, নট পসিবল। আপনাকে একটা জায়গায় যেতে হবে। যেমনটা আমি এগুলো আলোচনা বলেছিলাম যে আজকে বেনজির, অনেকে বলে উনি এত কিছু করলো, তার বিরুদ্ধে সরকার এই অবস্থায় কেন গেছে? শুধু বেনজির, আওয়ামী লীগের 3 জন সাবেক পার্লামেন্ট মেম্বার আছে যাদের বিরুদ্ধে হত্যা মামলা ছিল, তারা দীর্ঘদিন কারাগারে ছিল, বেরিয়ে হয়নি। আওয়ামী লীগের 2 জন সাবেক এমপি এখনও কারাগারে আদালতে দৌড়াচ্ছে, হাজিরা দিচ্ছে, কেন? দুর্নীতির মামলা। আওয়ামী লীগের একজন এমপি পুত্র রনি মৃত্যুদণ্ড নিয়ে এখনও কারাগারে। সে মধ্যরাতে মদ্যপ অবস্থায় এই যে আপনার মগবাজারে একজন রিক্সাওয়ালাকে হত্যা করেছে, মামলা হয় নাই, পুলিশ সব রণোদিত হয়ে তাকে ফাইন্ড আউট করলো, এবং জানা গেল সেই জন্য তখন সিটিং এমপির ছেলে, তারপরে কিন্তু তাকে ছাড় দেয়নি।
তো যখন এরকম এক্সাম্পল একটার পর একটা হবে, পক্ষান্তরে আপনি দেখেন, আমি যদি আমি এটাও বিএনপিকে বুঝতে হবে যে আমি যে কথাটা বললাম, এর আগে আমরা কি দেখেছি? আমরা দেখেছি বিএনপির সাবেক মন্ত্রী যুবমন্ত্রী কাসেম সাহেব, তার বাসায় গলা কাটা কামাল, মানে সে মানুষকে এত বেশি গলা কাটতো, নামে হয়ে গেছিল গলা কাটা কামাল। ইমদু, কুখ্যাত সন্ত্রাসী ইমদু, তারা গ্রেপ্তার হলো একজন মন্ত্রীর বাসভবন থেকে, কালকাটা, একজন মন্ত্রীর বাসভবন থেকে। তো তখন যদি বিএনপি নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে অ্যাকশন নিত, এই সন্ত্রাসীগুলোকে শেল্টার না দিত, তাহলে কিন্তু হয়তো এই ঘটনা ঘটতো না। তাহলে হয়তো 82 সালের সামরিক শাসন আসার পটভূমি তৈরি হইতো না, রাজনীতি দূষিত হবার পটভূমি। দূষিত কীভাবে হয়েছে? এরপরে যিনি আসলেন তিনি মসজিদে গিয়ে বলতেন, কালকে রাত্রে আমি স্বপ্ন দেখলাম যে আমি এখানে জুমার নামাজ পড়বো, এই জন্য আমি চলে আসছি। কিন্তু 15 দিন আগে থেকে কিন্তু গোয়েন্দা সংস্থা উনি ওখানে নামাজ পড়বেন রেখি করতেছে। এই যে আল্লাহর ঘরে ঢুকে মিথ্যাচার, আপনি যার মধ্যে এই ভণ্ডামিটা আছে তাকে নেতৃত্বে বসিয়ে, বা এরকম লোক সে যে আমি হই, রিপন ভাই হোক, তাদেরকে নেতৃত্বে বসিয়ে আপনি তো সমাজ পরিবর্তন করতে পারবেন না, মানুষের নৈতিক জায়গার স্খলন প্রতিরোধ করতে পারবেন না। তো এই জায়গাগুলো আমি মনে করি আমাদের সমন্বিতভাবে কাজ করা উচিত। ওকে, সমন্বিতভাবে সবগুলো রাজনৈতিক দলের এক হওয়ার কথা বলেছেন আমিনুল ইসলাম। প্রত্যেকটা রাজনৈতিক দল যদি নিজ নিজ জায়গা থেকে মনে করে আমি এই কাজটা, বা নিজ নিজ দলের মধ্যে সেই শুদ্ধাচারটা একটা থাকে। এক্সাম্পল দিয়েছি, 91-এ আমরা কিন্তু ক্ষমতার জন্য আসতে পারিনি, কারণ মানুষ মনে করেছে কার কাছে টাকা আছে। আমরা যদি এরকম কেরামত আলীদের মতো ব্রুক্রেট অথবা ধনীদেরকে নমিনেশন দিতাম, হয়তো আমরাও হয়ে যেতাম। আমরা 91-এ যে, আমি আরেকটা কথা বলি, জনাব খসরু সাহেব বিএনপি স্থায়ী কমিটির সদস্য, উনি কিন্তু আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন। নেত্রী বলল যে না, ওখানে ইসাক মিয়া নামে একজন লোক ছিলেন, উনি 86-এ পার্লামেন্ট মেম্বার, হ্যাঁ, তার সততা সম্পর্কে এখানে রিপন ভাই জানার কথা, উনি তাকে নমিনেশন দিয়েছিলেন, কিন্তু উনি টাকার কাছে হেরে গিয়েছিলেন। এটি তো বাস্তবতা। ওকে, টাকার কাছে হেরে গেছেন। সৎ যোগ্য প্রার্থীর আসলে টাকার কাছে মূল্য নাই। আমি একটু চলে আসতে চাই ডক্টর আসাদুজ্জামান রিপন। জনপ্রতিনিধি নির্বাচনে দলগুলো রাজনৈতিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে কিনা, মানে জনপ্রতিনিধি, একজন জনপ্রতিনিধি যেমনটা হওয়া উচিত এখন তো আমরা ঠিক সেরকম দেখি না তাদের। আমি তো রাজনৈতিক কর্মী বটেই, এর পাশাপাশি আমি সাম্প্রতিক এবং অতি সাম্প্রতিক এবং পেছনের বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া বা লেখালেখি বা আমার সাবজেক্টিভ জন্য প্রয়োজন হয়, আমার রিসার্চের জন্য প্রয়োজন হয়। আমিনকে একটু কারেকশান করিয়ে দিতে চাই, যেহেতু আমি রাজনীতির ইতিহাসের লোকও। সেটা হচ্ছে যে বাংলাদেশের সামরিক শাসনের প্রেক্ষাপট নিয়ে আমার একটা লেখাজোকা আছে, মানে বইয়ের কাজ আছে। সেইখানে যেটা আমি ফাইন্ড আউট করেছি, অনেকের সাথে যেটা কথা বলেছি, 82 সালের 24শে মার্চ হোসেন মোহাম্মদ এরশাদ যখন আপনার সামরিক শাসনটা জারি করেন, তার আগে হি হ্যাড টু ক্রিয়েট এ প্লট। মন্ত্রী বাড়িতে ছিলেন না, মন্ত্রী অর্থাৎ যুবমন্ত্রী আবুল কাশেম সাহেব, তিনি প্রয়াত, মারা গিয়েছেন। তিনি তার অফিসে, তার ফ্যামিলি কুমিল্লায়, কথাটা খেয়াল করবেন, মন্ত্রীর পুরো পরিবার কুমিল্লায়, মানে বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি, মন্ত্রী নিজে অফিসে। তাহলে স্বাভাবিকভাবেই মন্ত্রীর মানে মেইন ডোর তো সবই বন্ধ থাকার কথা, আর মন্ত্রীদের নিচের ড্রয়িং রুম খোলা থাকে স্বাভাবিক। এটা তৎকালীন আপনার যে স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির মধ্যে তো নিশ্চয় প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে উপদল থাকে, আওয়ামী লীগের মধ্যে উপদল থাকে, এবং ক্ষমতায় থাকা অবস্থাতেই নেতা নেত্রীদেরকে মাইনাস করার ব্যাপারটি আমির হোসেন আমু, মোহাম্মদ নাসিম, রাজ্জাক সাহেব, তোফাইল সাহেবেরা শেখ হাসিনাকে মাইনাস করার জন্য চেষ্টা করেন নাই। শেখ হাসিনার কয়েকটা বক্তৃতার মধ্যে র্যাটস অ্যান্ড অ্যান্ডস, র্যাটস মিনস রাজ্জাক, আমু, তোফাইল অ্যান্ড সুরঞ্জিত, আর একটা হচ্ছে অ্যান্ডস, আমু, নাসিম, তোফাইল অ্যান্ড সুরঞ্জিত। তো র্যাটস অ্যান্ড অ্যান্ডস সব দলের মধ্যে কখনো কখনো থাকে, তারা কখনো নিজের দলের বিরুদ্ধে মানে অন্য কোনো সরকার আনার পেছনে কাজ করেন। বিএনপির যখন জাস্টিস আব্দুল সাত্তার যখন প্রেসিডেন্ট, তখন হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করার একটা পায়তারা তার মধ্যে ছিল। এই যে ইমদুকে যে আনা হলো, হি ওয়াজ ওয়ান্টেড আসামি, মানে পুলিশ তাকে খুঁজছে, পুলিশের কাস্টডিতে, পুলিশ, সে কিন্তু ইমদু আগেই পুলিশের কাস্টডিতে। দিদেন হোম মিনিস্টার প্রফেসর মতিন, ডাক্তার মতিন, তিনি হোসেন মোহাম্মদ এরশাদ অর্থাৎ তদানীন্তন সেনাবাহিনীর প্রধানের সাথে যোগ সাজস করে একটা প্লট তৈরি করলেন, ইমদুকে ওই যে পুশিং দেখি না আমরা, শুনি না বর্ডারে, ইমদুকে মন্ত্রীর বাড়িতে ঢুকাই দেয়, ক্যামেরা ট্যামেরা এনে একেবারে রীতিমতো একটা মানে স্টেজ শো করা হলো। এইটা দিয়ে পরবর্তীতে হাইকোর্টের একজন বিচারপতি জাস্টিস আব্দুর রহমান চৌধুরী, ডাকসুর অভিষেক প্রোগ্রামে মান্না ভাই, আক্তার ভাই যখন ডাকসু ভিপিজিএস, আব্দুর রহমান চৌধুরী আবার ওই রেফারেন্সে বক্তৃতাও করলেন মন্ত্রীর বাড়ির। হোসেন মোহাম্মদ এরশাদ যখন সামরিক শাসন জারি করলেন, তিনি কিন্তু এই বক্তব্য দিতে শুরু করলেন, একজন বিচারপতি যখন বলেন, মানে মন্ত্রীর বাড়িতে গিয়ে।
তো যাই হোক, আমি যে কথাটি বলতে চাচ্ছি যে এটা একটু কারেকশন দেওয়ার জন্য আমি বললাম একজন ইতিহাসের ছাত্র হিসেবে যে এটা একটা ঘটনা করা হয় এরকম। আচ্ছা, আর রাজনীতিতে উনি একটা অনেস্টির কথা বলছেন। অনেস্টি, অফকোর্স অনেস্টি ইজ ভেরি ইম্পর্টেন্ট মানে পার্ট। রাজনীতি করতে হলে, সরকারে থাকতে হলে, সেটা পুলিশ অফিসার হোক, দারোগ হোক, কনস্টেবল হোক আর প্রেসিডেন্ট হোক, সবাইকে অনেস্টি মেনটেন করা উচিত। আমি যে জিনিসটা মানে উনি দুবারই মানে উদাহরণ টানলেন, এম কে আনোয়ার এবং মানে কেরামত আলী শেখ, দুজনই ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন এবং এই দুজন ভদ্রলোক মানে ইন্তেকালও করেছেন এবং তারা এত পরিমাণ অনেস্ট ছিলেন। শেখ হাসিনা খোদ পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যাদের অনেক সম্পত্তি আছে, ব্যবসায়ীদের ইত্যাদি, যে যাদের পূর্বাচলে একটা প্লট না নিলে নাকি তাদের প্রেস্টিজের ব্যাপারে, যেটা ওনার ভারবাটি ওনার বক্তব্য। রাজুকের আইন আছে, যদি আপনার পোষ্যের নামে, সন্তান স্ত্রীদের নামে যদি কোনো প্লট থাকে, আপনি আর দ্বিতীয়বার প্লট চাইতে পারেন, এটা আইন। তো দেখেন, এই আইন ভঙ্গ করে তারা প্রধানমন্ত্রীর কাছে তারা পূর্বাচলে প্লট চায়। মানে আমি কথাটা বলতে মানে আবদারের জায়গাটা কোন জায়গায়? এম কে আনোয়ারের যে তার যে পৈতৃক জায়গা, যে এলিফ্যান্ট রোড একটা বাড়ির বাইরে, এক্স ক্যাবিনেট সিটি, তার বাইরে একটি মানে 1 ইঞ্চি জায়গা তার নাই। তারপরে আবার কিছু অংশ আঞ্জুমানে মফিদুল ইসলামকে দেওয়া, তার ছেলেরও রাজনীতি করে আমেরিকা থাকে। হি ওয়াজ নেল টু হেয়ার অনেস্ট ম্যান, এম কে আনোয়ার। জনপ্রতিনিধি নির্বাচন, আমি রাজনৈতিক দলগুলোর সচেতনতার কথা বলছিলাম। দুজনে এরশাদ গভর্নমেন্টকে সার্ভ করেছে। এখন শেখ হাসিনার গভর্নমেন্টকে সার্ভ যারা করছেন, ধরে নিচ্ছে যে যদি আগামী, প্রায় তো শেখ হাসিনা ষড়যন্ত্রের কথা বলেন, ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার কথা বলেন, যে তারকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, ধরে নিলাম ওনাকে সরিয়ে দেওয়া হলো, এরপর একটা গভর্নমেন্ট আসবে। তাহলে এই গভর্নমেন্টকে যারা সার্ভ করছে তাদেরকে কি সব বাদ দেওয়া যাবে? দেওয়া যাবে না। তারা খুবই ন্যাচারালি বাদ দেওয়া যাবে না। তো এখন কথা হচ্ছে যে আমি যেটা বলতে, বাংলাদেশের রাজনীতিটা যে জায়গায় চলে গেছে, আমি যেটা মনে করি, ইনফ্যাক্ট এটাকে এখন মানে রাজনীতি বলেন, দেশ বলেন, আমি এখন আর সত্যি কথা অনেস্টলি বলি, আমি গত 30 তারিখে হবিগঞ্জের জেলায় একটা আমাদের দলীয় একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে আমি বলেছিলাম, সেটা আমি ফেসবুকে আমি পরে ছেড়েছি। আমি যেটা মনে করি, দেশটা একটা সিরিয়াস একটা আনম্যানেজেবল কন্ডিশনে চলে গেছে। সেটা সমগ্র সেক্টরে, সেটা আপনি আইন বলেন, প্রশাসন বলেন, অর্থনীতি বলেন, শিক্ষা বলেন, সমস্ত সেক্টরে একটা হযবরল। এখন এই যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে, এই পরিস্থিতি উই ডোন্ট নিড এনি মেম্বার অফ পার্লামেন্ট নাও অ্যাট দিস টাইম। মানে দরকার নাই এখন, বা মন্ত্রীও দরকার নেই, এখন দরকার কিছু ম্যানেজার দরকার, যে ম্যানেজারটা ম্যানেজ করবে যে আমার আইনটা কোথায় গেছে। দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী খুব কারেক্টলি বলেছেন যে যদি কেউ আইনি প্রতিকার চায়, তাহলে তাকে আইনের কাছে আগে তাকে সোপর্দ করতে হবে, তারপরে তিনি বেনিফিট পেতে পারেন। যেমন আমাদের সাদেক হোসেন খোকা সাহেব, তিনি যখন ক্যান্সার 4th স্টেজে যখন আমেরিকায় ওনার বিরুদ্ধে একটা রায় হলো কোর্টে, তখন তিনি জানালেন যে আই এম নট ইন এ পজিশন টু অ্যাপিয়ার বিফোর দ্য কোর্ট, আমি আপিল করতে চাই। তখন তার উকিল এসে অ্যাফিডেভিট হাসপাতালে কাগজ দিলেন, বললেন যে নো স্কোপ, নো ওয়ে, ওনাকে এসে করতে হবে। বেগম খালেদা জিয়ার চিকিৎসার বেলা তখন আইনমন্ত্রী বলেন না, তাকে এসে করতে হবে। আর আজিজ আহমেদের ভাই, সাবেক সেনাপতির 2 ভাই, যাদের যাবজ্জীবন কারাদণ্ড ছিল এবং 1 সেকেন্ডের জন্য জেলে ঢোকে নাই, তাদের মা অর্থাৎ আজিজ সাহেবের মা আবেদন করলেন, জেলে না ঢুকেই, 1 সেকেন্ডের জন্য জেলে না ঢুকে তাদের কি হলো, মওকুফ হয়ে গেল। এই যে বেআইনি কাজটা আমলাতন্ত্রের যে সেকশনটা করে দিল, এটা ইট ইজ অ্যাবসলিউটলি বেআইনি কাজটা। তো এইটার জন্য তো মানে শুধু আজিজ আহমদ কেনা, শুধু বেনজির কেনা, এই অপকর্মগুলো সম্পাদন করার জন্য যে বা যাহারা যুক্ত ছিল, আমি বলতে চাচ্ছি, আমাকে আর 15 সেকেন্ড দিলে চলবে, আজিজ, বেনজির অ্যান্ড আদার্স, মানে যারা ইতিমধ্যেই হয়েছে, তাদেরকে টয়লেট টিস্যু পেপার মতো ইউজ করা হয়েছে, টয়লেট পেপার ইউজ করার পরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। আমি শুধু বলতে চাই, ওরা ইউজ হয়েছেন, এরপরে কারা ইউজ হতে চান, এবং আপনি যদি ইউজ হতে চান, ধরে নেবেন ইউ উইল বি দ্য নেক্সট। অর্থাৎ আপনি আজিজ এবং বেনজিরের খাতায়, খরচের খাতায় দেবেন, যেটা ওবায়দুল কাদের সাহেব যেটা বলেছেন, যে তারা আমাদের কেউ না, ওই টিস্যু পেপারের মতো দে উইল বি থ্রোন টু দ্য ডাস্টবিন। দুর্নীতির ক্ষেত্রে যারা শেষ পর্যন্ত যান এবং তাদের সম্পর্কে রাজনৈতিক দলগুলো এই ধরনের মন্তব্য করেন যে তারা আসলে আমাদের কেউ নয়, এটি থেকে আসলে যারা দুর্নীতি করছে তারা কোনো রকমের শিক্ষা নেয় কিনা, এটা একটা বিস্তর আলোচনা। আমরা নিশ্চয়ই রাজনীতি নিয়ে আলোচনা করতে থাকবো। আজকের মতো ধন্যবাদ জানাতে চাই, কারণ সময় শেষ হয়ে গেছে। আমিনুল ইসলাম আমিন, জাকারিয়া কাজল এবং ডক্টর আসাদুজ্জামান রিপন, 3 জনকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই আজকের মতো। এই ছিল আজকের জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইটে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।